ক্যামেরার লেন্সে ওনার অবয়ব, ওনার কড়কড়ে সাদা ধুতি ফতুয়া একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা গেলেও মেঝের ওপর ওনার কোনো শ্যাডো বা ছায়া পড়েনি। এমনকি ওনার পা দুটো মেঝের থেকে ঠিক 2 ইঞ্চি উপরে বাতাসে ভাসছিল। উনি যখন হেঁটে যাচ্ছিলেন, মোশন ডিটেক্টর অ্যালার্মগুলোর একটাও টেকনিক্যালি বাজেনি। উনি কে ছিলেন রঞ্জিতা দেবী? আমাদের ফাইল ক্লোজ করার জন্য ওনার পরিচয়টা খুব দরকার। অনুভবে অলৌকিক, অনুভব বলে দেয় অলৌকিক রয়ে যায়। উত্তর কলকাতার শ্যামবাজার, 19 শতকের প্রাচীন বনেদি বাড়ি, চুন খসে পড়া নোনাধরা দেওয়াল, খড়খড়ি দেওয়া জানলা আর শ্যাওলা জমা ঠাকুর দালান। ঘড়িতে তখন রাত ঠিক 11টা বেজে 37 মিনিট। বাইরে উঠোনে মরণ উৎসবের আসর বসেছে। কয়েকটা হ্যাজাক লাইটের তীব্র নীলচে সাদা আলো এসে পড়েছে বারান্দার ওপর। নিচে শয়ে শয়ে মানুষের চাপা ফিসফিসানি, যেন এক ঝাঁক কালকেউটে ফনা তুলে হিস হিস করছে। বারান্দার ভেজা সিমেন্টের মেঝেতে শুইয়ে রাখা আছে একটা নিথর দীর্ঘ দেহ। মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছে একটা খসখসে সাদা কোরা কাপড়ে। ওটাই নিয়ম। আর কিছুক্ষণের মধ্যে দেহটাকে নিয়ে যাওয়া হবে নিমতলা শ্মশানে। ঠিক সেই হট্টগোলের মাঝে 13 বছরের এক কিশোরী মেয়ে এসে দাঁড়ালো বাড়ির সবচেয়ে অন্ধকার স্যাঁতস্যাঁতে উত্তর পশ্চিম কোণের ঘরটার সামনে। ঘরটা কার? ঘরটা ওই মৃত মানুষটার, যার দেহটা বাইরে বরফের মতো ঠান্ডা হয়ে পড়ে আছে। মেয়েটার নাম রঞ্জিতা দাস। ভালোবেসে সবাই যাকে রঞ্জি বলে ডাকে। মেয়েটার আড়ষ্ট ফ্যাকাশে হয়ে যাওয়া ডান হাতের মুঠোয় শক্ত করে ধরা একটা সাদা কাগজ। সেই কাগজের বুকে জ্বলজ্বল করছে তাজা থকথকে লাল আলতার একজোড়া পায়ের ছাপ। হাসপাতাল থেকে দাদুর নিথর দেহটা বাড়িতে আনার পর শ্মশানে নিয়ে যাওয়ার আগে বড়দের বুক চাপা কান্নার মাঝে নেওয়া ওনার শেষ স্মৃতিচিহ্ন। কিন্তু অদ্ভুত ব্যাপার, আলতা তো শুকিয়ে যাওয়ার কথা, তাই না? অথচ কাগজের সে গাঢ় লাল তরল চুইয়ে চুইয়ে পড়ছে। ধীর গতিতে গড়িয়ে গিয়ে তা জমা হতে শুরু করেছে রঞ্জিতার পায়ের বুড়ো আঙুলের নখের খাঁজে। ঠিক যেন সদ্য ক্ষত থেকে বেরিয়ে আসা উষ্ণ টাটকা রক্তের ঘন ফোঁটা। মেয়েটি কাঁপতে কাঁপতে তার বাঁ হাত দিয়ে ঘরের ভারী কালো হয়ে যাওয়া সেগুন কাঠের দরজাটা ঠেলল। দরজাটা কোনো আওয়াজ না করে নিঃশব্দে খুলে গেল। আর ঠিক সেই মুহূর্তে একটা মহাজাগতিক বিভৎস ঘটনা ঘটল। 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ডের ভগ্নাংশে বাইরের সমস্ত কান্নার রোল, ডুকরে ওঠা আওয়াজ, মানুষের ঠিক ঠিক করা কোলাহল, উঠোনের অসত্য পাতার খড়খড়ানি, সব উধাও। যেন এক কোনো অশরীরী অদৃশ্য মহাশূন্যের ভ্যাকুয়াম ক্লিনার এক লহমায় এই দুনিয়ার সব শব্দ শুষে নিয়েছে। সম্পূর্ণ নিস্তব্ধতা। ঘরের ভেতরের হাওয়াটা কেমন যেন ভারী, চটচটে আর উত্তর মেরুর মতো হিম শীতল। নিঃশ্বাস ফেললে মুখ দিয়ে সাদা ধোঁয়া বেরোচ্ছে। মেয়েটি ভয়ে ভয়ে ঘরের ভেতরের 4 পায়া বিশাল পালঙ্কটার দিকে তাকালো। এক তাকাতেই তার বুকের স্পন্দন যেন চিরতরে থমকে গেল। চোখ দুটো কোটর থেকে ছিটকে বেরিয়ে আসার উপক্রম হলো ওর। খাটের ওপর দিব্যি 2 পা ঝুলিয়ে বসে আছেন এক
বৃদ্ধ। ওনার পরনে ধপধপে সাদা কড়কড়ে ধুতি আর ফতুয়া। মুখে কোনো রোগের চিহ্ন নেই, নেই কোনো মরণ যন্ত্রণার দাগ। ঘরের ভেতর কোনো আলো নেই, অথচ ওনার গায়ের ত্বক যেন এক অপার্থিব হালকা নীলচে ফসফরাসের আলোয় ভেতর থেকে চকচক করছে। ওনার চোখের মণি দুটো সম্পূর্ণ কালো, সেখানে কোনো সাদা অংশ নেই। তিনি আস্তে আস্তে ওনার ডান হাতটা তুললেন। চামড়া খুঁচকোনো সেই দীর্ঘ আঙুলগুলো বাতাসে কাঁপিয়ে মেয়েটিকে নিজের দিকে ডাকছেন। দাদু, তুমি ওখানে অভাবে বসে আছো, কিন্তু বাইরে তাহলে ওটা কার শরীর রাখা সাদা কাপড়ে ঢেকে? তুমি তো তাহলে আমাদের ছেড়ে যাওনি, তুমি তো তাহলে মারা যাওনি দাদু। তাহলে বাইরে সবাই এমন চিৎকার করে কাঁদছে কেন? বৃদ্ধ খাটের ওপর ঠিক প্রতিদিনের মতোই শান্ত হয়ে বসে আছেন। ওনার ঠোঁটের কোণে লেগে আছে অত্যন্ত চেনা সেই চির পরিচিত মায়াময় হাসি, কিন্তু সে চেনা হাসির আড়ালে যেন লুকিয়ে আছে এক অলৌকিক অতল গভীরতা। ওনার ডান হাতটা বাতাসে খুব ধীর গতিতে নড়ছে, ঠিক যেন কোনো সম্মোহনী জাদুদণ্ড নাড়িয়ে ওনার ছোট্ট নাতনিটিকে আচ্ছন্ন করার এক অদ্ভুত চেষ্টা। তারপর পরম স্নেহে অথচ এক অলৌকিক গমগমে গলায় উনি ডাকলেন, আয় রঞ্জি, আমার কাছে চলে আয় সোনা মা। আর কত কাঁদবি রে ওই লোভী শকুনদের ভিড়ে দাঁড়িয়ে? সবাই তোকে বকছে। আয় আমার পাশে এসে একটু বস। তোর জন্যে এই কাঠের উপর অনেকটা জায়গা ফাঁকা রেখেছি আমি। আয় না রে মা, আয় না। রঞ্জিতার বুকের ভিতরটা তখন তীব্র আতঙ্কে ধকধক করে আছাড় খাচ্ছে। ভয়ের চোটে কপাল বেগ, ঠান্ডা ঘামের ফোঁটা টপ টপ করে ঝরে পড়ছে মেঝের ওপর। সে চাইল এক লাফে ওই ঘর থেকে ছিটকে বেরিয়ে যেতে। চিৎকার করে বাইরে দাঁড়িয়ে থাকা মা কিংবা পিসিকে ডাকতে চাইল সে, কিন্তু মুখ হাঁ করতেই ভেতরের সমস্ত হাওয়া যেন এক লহমায় অবরুদ্ধ হয়ে গেল। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে তীব্র আর্তনাদে, অথচ গলা দিয়ে বেরোচ্ছে না কোনো শব্দ। মনের ভেতর এক চরম হাহাকার নিয়ে রঞ্জিতা তখন ভাবছে, কি আমি চিৎকার করতে পারছি না কেন? আমার জিভটা তালুর সাথে কে না আঠা দিয়ে সেটে দিল। আমার গলা দিয়ে কোনো আওয়াজ ফুটছে না কেন? মা, মা, পিসি, কেউ তোমরা শুনতে পাচ্ছ? আমি যে পা দুটো নাড়াতে পারছি না, একদম আটকে গেছি। দাদু, তুমি তুমি হাসছো? তুমি ওরকম অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে হাসছো কেন? আচ্ছা, উনি যদি ওখানে বসে থাকেন, তাহলে আমার হাতের মুঠোয় ধরা কাগজে যে মানুষটার শেষ আলতার পায়ের ছাপটা আঁকা আছে, তাহলে সেটা কিসের? আমার দাদু যদি মারা গিয়ে থাকেন, তবে ওনার খাটে ওটা কে বসে আছে? কে তুমি? কে? কোনো ভগবান নাকি কোনো শয়তান তুমি? লজিক আর এই অবিশ্বাস্য প্যারানর্মাল অনুভূতির চরম সংঘাতের মাঝখানে দাঁড়িয়ে 13 বছরের মেয়ে সেই রঞ্জিতা তখন শুধুই একটা জীবন্ত পাথরের মূর্তি। আধুনিক যুক্তিবাদী সমাজ যাকে বলে উর্বর মস্তিষ্কের অতি কল্পনা বা হ্যালুসিনেশন বা তীব্র ট্রমা, উত্তর কলকাতার সেই পুরনো রক্ষণশীল সমাজ তাকে এক লাইনে দাগিয়ে দিত:
হালকা রাশি, যাদের আত্মা নাকি সহজেই অতিলৌকিক জগতের ফ্রিকোয়েন্সির সাথে টিউনড হয়ে যায়। কিন্তু রঞ্জিতা যখন আরো বড় হলো, তখন সে দেখল যে এই রহস্যের আসল চাবিকাঠি লুকিয়েছিল দাদু আর নাতনির সম্পর্কের মনস্তাত্ত্বিক রসায়নের মধ্যে। দাদু হাসপাতালে ভর্তি হওয়ার ঠিক 3 দিন আগের একটা বাস্তব দৃশ্য এখানে জানা খুব দরকার, যা এই সাইকোলজিক্যাল থ্রিলারের আসল মোটিভ তৈরিতে সাহায্য করেছিল। রঞ্জিতা তখন স্কুল থেকে ফিরে দাদুর ঘরে ওনার চশমাটা দিতে গিয়েছিল। দুপুরবেলা চারটি খা খা করছে। দাদু, এই নাও তোমার চশমাটা। কি করছো গো তুমি? মেঝের ওপর মাদুর পেতে বসে কি লিখছো ওই মোটা খাতাটায়? ওটা কি তোমার জ্যামিতির খাতা? দাদু খাতাটা চট করে বন্ধ করে নিজের ফতুয়ার নিচে লুকিয়ে ফেললেন। কিন্তু ওনার চোখে ওটা কিসের চাউনি ছিল? ক্ষণিকের জন্য একটা অদ্ভুত বন্য হিংস্রতা খেলে গেল ওনার চোখে, কিন্তু পরক্ষণেই সেই চাউনি মিলিয়ে গেল। রঞ্জির মাথায় হাত বুলিয়ে ওনার মুখে ফুটে উঠল একটু চিন্তিত কিন্তু ম্লান হাসি। তারপর ওনার সেই চেনা গলায় ফিসফিসিয়ে বললেন, শোন রঞ্জি, এটা আমার একটা গোপন ডায়েরি। এখানে আমার জীবনের কিছু জরুরি হিসেব নিকেশ, কিছু জোড়া সমীকরণ লেখা আছে। এই বাড়ির বড়দের যে স্বভাব, আমি চোখ বুঝলেই কে কাকে কামড়ে খাবে, কে কাকে ঠকাবে, তা আমি খুব ভালো করে জানি। মনে রাখিস রঞ্জি, এই খাতার একদম শেষ মলাচের ভেতরে একটা গোপন পকেট আছে। সেখানে একটা তামার চাবি জিনিস আছে, একটা চাবি আটকানো আছে। এটা আমি তোকে বললাম, শুধুমাত্র তোকে। বাড়ির আর কোনো চিলশকুনকে বলিস না, কিন্তু এখন বলিস না। সময় হলে এটা ব্যবহার করিস, কেমন? 13 বছরের অবধ রঞ্জি তখন চাবির রহস্য বা এই বৈষয়িক জগতের নিষ্ঠুরতা কিছুই বোঝেনি। কিন্তু ঠিক এর 3 দিন পর দাদু যখন তীব্র স্ট্রোক করে হসপিটালের 4 তলার আইসোলেটেড কেবিনে অচৈতন্য হয়ে শুয়ে, তখন কেবিনের বাইরে অন্ধকার করিডোরে দাঁড়িয়ে রঞ্জিতা শুনছিল বড়দের সেই অদ্ভুত কথোপকথন, যা তার কিশোরী মনকে প্রথমবার এই কুটিল সমাজের আসল রূপটা চিরে নিতে বাধ্য করেছিল। দাদা, বাবা তো আর ফিরবেন না মনে হয়। ডাক্তারবাবু তো ডেডলাইন দিয়েই দিয়েছেন। পালস রেট যেভাবে নামছে, বড় জোর আর কয়েক ঘন্টা। বলছি, শ্যামবাজারের মেইন বাড়ির আসল দলিলটা বাবা ওনার কোন আলমারিতে রেখেছেন তুমি কিছু জানো? ব্যাংকের লকার আর ফিক্সড ডিপোজিটের নমিনেশনগুলো তো এখনই চেক করে নেওয়া দরকার, কি বলো? পরে যাতে আবার বোনরা এসে ভাগ বসাতে না পারে। মেজো, হাসপাতালের মধ্যে এসব কথা বলিস না এখন। চারিদিকে লোক ঘুরছে, কেউ শুনলে কি বলবে? কুলাঙ্গার ভাববে আমাদের। আগে ওনাকে মরতে দে, বডিটা বাড়ি নিয়ে যাই। শ্রাদ্ধ শান্তির নাম করে ওনার ঘরের আলমারিটা হাতুড়ি দিয়ে ভেঙে সব চেক করা যাবে। বুড়ো চাবিটা কোথায় লুকিয়ে রেখেছে কে জানে। করিডোরের এক থামের আড়ালে দাঁড়িয়ে আছে রঞ্জিতা, আর ওর চোখ দুটো ভেসে যাচ্ছে নোনা জলে। আমার দাদু ওখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মরো মরো অবস্থায় শুয়ে আছে, আর আমার নিজের জন্মদাতা বাবা আর কাকারা দাদুর আলমারি আর চাবি খোঁজার কথা ভাবছে। ছি, বড়রা টাকার বাড়ি ছাড়া কি কিচ্ছু ভাবতে পারে না? ওদের মনে কি একটুকু মায়া দেওয়া নেই? রঞ্জিতাকে ওভাবে হসপিটালের অন্ধকার করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখে ওর মা হঠাৎ একটা হ্যাঁচকা টানে তার হাত খামচে ধরলেন। ওনার গলায় তখন উদ্বেগ আর রাগে প্রচণ্ড রুক্ষ কর্কশ।
রঞ্জিতার দিকে তাকিয়ে তর্জন গর্জন করে উঠলেন। তুই এখানে দাঁড়িয়ে বড়দের কথার মাঝখানে হাড়ি পাচ্ছিস কেন রঞ্জি? চল বাড়ি চল। এমনিতেই পাড়ার ওঝা কাকিমা বলছিল তোর রাশি নাকি বড্ড হালকা। এই বড় বড় হাসপাতালের নোংরা জায়গায় থাকলে তোর ওপর কোনো খারাপ বাতাস ভর করবে। বড়রা যা করার করবে, তুই বাড়ি গিয়ে ভূগোলের পড়া করবে। চল চল। কালপুঞ্জির পাতা উল্টে ঠিক নেমে এলো সেই কাল রবিবার। হাসপাতালের কেবিনে দাদুর শরীরে তখন নানা রকমের প্লাস্টিকের নল গোঁজা। নাকের কাছে অক্সিজেনের মাস্কটা ওনার শেষ নিঃশ্বাসের তাড়নায় ছটফট করছে। ডাক্তার স্পষ্ট জবাব দিয়ে দিয়েছেন, ব্রেনের সমস্ত সেল ডেড। ওনার বাহ্যিক বা আভ্যন্তরীণ কোনো সেন্সই আর অবশিষ্ট নেই। উনি এখন কোমা আর মৃত্যুর এক ধূসর সীমান্তে দাঁড়িয়ে আছেন। ওনার হার্ট রেট খুব দ্রুত ড্রপ করছে। মনিটরের গ্রাফটা সোজা হয়ে যাওয়ার অপেক্ষায়। বাড়ির সবার অলক্ষ্যে রঞ্জি ধীরে ধীরে খাটের একদম পাশে গিয়ে দাঁড়ালো। নিজের দুটো ছোট্ট ছোট্ট নরম হাত সেটা দিয়ে দাদুর সেই খসখসে শুকিয়ে যাওয়া অবশ বরফ ঠান্ডা ডান হাতটা আলতো করে চেপে ধরল। আর স্পর্শ করতেই অলৌকিক ওনার হাতের তর্জনী আঙুলে একটা অদ্ভুত তীব্র বৈদ্যুতিক ঝাঁকুনি অনুভব করল রঞ্জি। ফিসফিসিয়ে বলল, দাদু, ও দাদু, আমি এসেছি, দেখো তোমার তোমার রঞ্জি এসেছে। তুমি তাড়াতাড়ি ভালো হয়ে চলো না দাদু, বাড়িতে ফিরে চলো। তুমি বাড়ির আলমারির চাবি আর দলিল নিয়ে কাকারা খুব ঝামেলা করছে। তুমি না থাকলে ওরা ঘরের সব দেওয়াল ভেঙে ফেলবে। তুমি চলো না দাদু, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে চলো, ওদের ওদের আটকাবে। তুমি চলো না দাদু। আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা যা হাসপাতালের মেডিকেল সায়েন্সের সমস্ত থিওরিকে এক তুড়িতে উড়িয়ে দেয়। রঞ্জিতার মুখের আওয়াজ আর ওর স্পর্শ পেতেই দাদু সেই বন্ধ পাথুরে চোখের কোণ দিয়ে 2-5 ফোঁটা গরম জল গড়িয়ে পড়ল। উনি অতি মানসিক কষ্টে ওনার সেই বিশাল ভারী নীলচে চোখের পাতা দুটো মেললেন। ওনার খোলাটে প্রায় দৃষ্টিহীন চোখের মণি দুটো চারপাশে বড়দের লোভী ভিড়িটাকে সম্পূর্ণ এড়িয়ে সরাসরি এসে স্থির হলো 13 বছরের রঞ্জিতার মুখের ওপর। ওনার অক্সিজেন মাস্কের ভেতরের নীল হয়ে যাওয়া ঠোঁটের কোণে একটা অতি চেনা রূপলি মায়াবী হাসির রেখা ফুটে উঠল। অত্যন্ত ক্ষীণ কাঁপানো গলায় কোনো মতে ঠোঁট নেড়ে বললেন, রঞ্জি, এসেছিস মা আমার? আমার সোনা মা এসেছে। ওরা চাবি করছে, খুঁজুকে। তুই চিন্তা করিস না সোনা, কেউ তোকে ছুঁতে পারবে না, কেউ ছুঁতে পারবে না। এ কি, ওনার সেন্স ফিরল কি করে? ইম্পসিবল। চমকে উঠে হাতের ফাইলটা টেবিলে ফেলে চটপট একটা কাঁচের গ্লাসে জল নিয়ে একটা ছোট চামচে করে ওনার মুখের কাছে ধরলেন। ওনার ঠোঁট দুটো পিপাসায় শুকিয়ে তো পুরো কাঠ হয়ে গেছে। না না, 1 চামচ জল দিই ওনার মুখে। এ কি, উনি তো চামচটা স্পর্শও করলেন না। এ বাবা, উনি মুখ ঘুরিয়ে নিচ্ছেন কেন? ওনার চোখ তো ওই ছোট মেয়েটার ওপরে এখনো পাথরের মতো আটকে আছে। নার্স আন্টি, তুমি জলটা আমাকে দাও, আমি দাদুকে খাইয়ে দিচ্ছি। দাদু, এই নাও, আমার হাত থেকে একটু জল খাও তো। তুমি না আমার লক্ষ্মী দাদু, লক্ষ্মী ছেলের মতো জলটা খেয়ে নাও তো। কি অদ্ভুত অলৌকিক এক তৃপ্তি নিয়ে দাদু ওনার নাতনির হাত থেকেই ওনার জীবনের শেষ জলটুকু পান করলেন। আর তার ঠিক পরের দিন সোমবার ভোরেই ওনার মৃত্যুর খবর এলো। আর সোমবার রাতে ঘটল সেই ঘটনা যা আমি গল্পের শুরুতে বলেছিলাম।
যেখানে রঞ্জি সেই ঘরে অবশ হয়ে দাঁড়িয়ে থাকার পর ওর বড় পিসি উমা দেবী প্রদীপ হাতে হেসে রঞ্জিকে এক মন্ত্র বলে উদ্ধার করেছিলেন। রঞ্জি, তুই শান্ত হ মা, একটু শান্ত হ, দীর্ঘশ্বাস ফেল। আমি জানি তুই যা দেখেছিস তা কোনো মতিভ্রম নয়, তা চরম সত্যি। তোর দাদু ওনার জীবনের শেষ মায়া, ওনার শেষ রক্তের টানটা তোর জন্য এই জরাজীর্ণ ঘরে ফেলে রেখে গেছেন। ওনার কোনো তীব্র অতৃপ্তি আছেই, যা ওনাকে ওপারে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না কিছুতেই। আমায় খুলে বলতো মা, দাদু কি শেষ কদিনে তোকে কিছু বলেছিল? পিসি, দাদু মরে যাওয়ার ঠিক 3 দিন আগে আমাকে খাটের পাশে মেঝের ওপর বসে একটা মোটা খাতা দেখাচ্ছিল। ওনার সেই ডায়েরির মলাটের ভেতরে একটা পকেট আছে, জানো তো পিসি, তার ভেতরে একটা পুরনো তামার চাবি রিংয়ের সাথে ছোট কালো একটা চাবি আটকানো আছে। দাদু আমাকে বলেছিল ওটা কাউকে না বলতে, বলেছিল ওটা একটা ক্যাবিনেটের চাবি। ডায়েরি, তামার চাবির রিং, গোপন লকার, কোথায় সেই খাতা? এই শোন, এই মাঝরাতেই কিন্তু আমাদের সেটা খুঁজতে হবে। বাইরে ওরা মরা নিয়ে যাওয়ার তোড়জোড় করছে, এটাই সুযোগ। চল তো দেখি খাটের নিচে বা আলমারির পেছনের কোনো খোপে। পিসি আর রঞ্জি মিলে যখন দাদু সেই হিমশীতল অন্ধকার ঘরে খাটের নিচে জমানো পুরনো খবরের কাগজ আর ভাঙা মালের স্তূপ হাত রাখছে, ঠিক তখনই ঘরের দরজাটা দড়াম করে একটা বিকট আওয়াজে খুলে গেল। দরজার মুখে এসে দাঁড়ালেন মেজো কাকা আর বাবা। ওনারা ভাবতেও পারেননি এই মাঝরাতে এই লকড রুমে কেউ থাকতে পারে। ওনাদের হাতে তখন একটা বড় লোহার স্ক্রু ড্রাইভার আর একটা ভারী হাতুড়ি, আলমারির মজবুত প্রাচীন লকটা ভেঙে দেওয়ার জন্য। তোমরাই মাঝরাতে মরা বাড়ির কাজ ফেলে এই অন্ধকার ঘরের ভিতর কি করছো? বর্দি, রঞ্জিমা এখানে কি করছে? মরা বাড়ির কাজ ফেলে এসেছি আমি, কিন্তু তোদের মতো এই চোরের মতো আলমারির লক ভাঙতে আসিনি মেজো। বাইরে হাজারটা মানুষের ভিড়ে মেয়েটা হঠাৎ হাতের ওই রক্তমাখা আলতাটার কাগজটা দেখে ভয়ে সিটিয়ে শক্ত হয়ে গিয়েছিল। পিসি হয়ে ওকে একটু শান্ত করতে, একটু হাওয়ায় নিয়ে আসতে এই ঘরে ঢুকেছিলাম। কিন্তু তোদের এই হাতুড়ি আর স্ক্রু ড্রাইভার কিসের জন্য মেজো? তোরা কিসের কাজে এই অন্ধকার ঘরে ঢুকছিলি? আমরা আলমারির লকের স্ক্রুগুলো ঢিলে করতে এসেছি। মানে বাবার কিছু অত্যন্ত মেডিকেল এমার্জেন্সি কাগজ ভেতরে আছে, যেগুলো শ্মশানে লাগতে পারে। তোমরা সরো, এখন এখান থেকে সরো। লজ্জা করে না তোদের? মেজো নিজের বাবার নিথর শরীরটা এখনো বাইরের বারান্দায় ঠান্ডা মেঝেতে শুয়ে আছে। ওনার চিতার আগুন জ্বলার আগেই তোরা ওনার আলমারির রক্ত জল করা সম্পত্তি দলিল সব ভাঙার লোভে এই মাঝরাতে চোরের মতো ঘরে ঢুকেছিস। লজ্জা করে না? না, এই তোদের শিক্ষা। বেরো এই ঘর থেকে, এক্ষুনি বেরো বলে দিলাম, নইলে কিন্তু আমি চিৎকার করে পাড়ার লোককে ডাকবো। আর ওই চাবি নিজেই কাল সকালে আমি খুঁজে বের করব। কার কত ক্ষমতা আছে আমিও দেখব। ডেকে কি বলবি শুনির বর্দি? যে তুই খুব ধোয়া তুলসী পাতা, আমরা হাতুড়ি হাতে নিয়ে ঢুকেছি বলে অপরাধী, আর তুই এতক্ষণ অন্ধকারের মধ্যে ভয়ের বাহানা বানিয়ে কি করছিলি শুনি? রঞ্জির ভয় ভাঙাচ্ছিস না? আলমারির খাজে চাবি খুঁজছিস? আমাদের অন্ধ ভাবছিস নাকি? আমরা কি এসে কিছু দেখিনি? তুইও তো হাতড়ে হাতড়ে সেই চাবিটাই করছিলি। বল, সত্যিটা স্বীকার কর, নিজের বেলা সাধু আর আমাদের বেলায় লোভী চোর। মুখ সামলে কথা বলবি মেজো আর ছোট। ওরে তোদের আর আমার নিয়তি এক নয় রে। তোরা এসেছিস বাবার রক্ত জল করা সম্পত্তি সব গিলে খেতে, আর
আমি এসেছি বাবার শেষ ইচ্ছে আর আর ওই ওই বাচ্চা মেয়েটার ভবিষ্যৎ রক্ষা করতে। ডাকবো, পাড়ার লোককে ডেকে দেখাবো তোদের হাতের ওই হাতুড়িয়া স্ক্রুড্রাইভার। বেরোবি তোরা এখান থেকে এখনই, নাকি চিৎকার করে পুরো পাড়া মাথায় তুলবো এখন? পেশির এই রুদ্র রূপ দেখে মেজ কাকা আর বাবা মাথা নিচু করে বিড়বিড় করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। পরদিন সকালে যখন চারদিকের কোলাহল কিছুটা শান্ত হলো, রঞ্জি দাদুর সেই পুরনো লোহার ট্রাঙ্কের একদম নিচে একটা ছেঁড়া কম্বলের ভাঁজ থেকে ওনার সেই গোপন ডায়েরিটা খুঁজে পায়। খাতার একদম শেষ পাতায় মোটা মলাটের ভেতর সত্যি একটা পকেট কাটা ছিল, আর তার ভেতরে লুকিয়ে রাখা ছিল ঠিক সেই কালচে হয়ে যাওয়া তামার চাবির রিংয়ের সাথে ছোট নকশাদার চাবিটা। সেই চাবি দিয়ে যখন আলমারির একদম ভেতরের গোপন ইস্পাতের লকারটা খোলা হলো, তখন যা বেরোলো তা দেখে মেজ কাকা আর বাবার মুখ চুন হয়ে গেল। দেখা গেল দাদু ওনার জীবদ্দশাতেই শ্যামবাজারের এই মহামূল্যবান বাড়ির পুরো অংশটা উমাদেবী আর রঞ্জির নামে আইনি উইল করে রেজিস্ট্রি করে দিয়ে গেছে, যাতে ওনার মৃত্যুর পর বাকি ছেলেরা রঞ্জিদের অনাথ করে বাড়ি থেকে রাস্তায় তাড়িয়ে দিতে না পারে। কাকারা অনেক চক্রান্ত করেও আর কিচ্ছু করতে পারল না। দাদুর সেই প্রথম অদৃশ্য সুরক্ষা কবচ রঞ্জিকে ওর কিশোরী বয়সে একটা বিশাল বড় বিপর্যয় আর গৃহহীন হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল। কিন্তু গল্পের আসল মনস্তাত্ত্বিক আর ভয়ঙ্কর লিঙ্কটা লুকিয়ে আছে এখানে নয়। কিন্তু এর আসল অকাট্য প্রমাণ পাওয়া গেল ওনার মৃত্যুর বহু বছর পর ওনার পরিণত বয়সে এক অত্যন্ত জটিল আর কুৎসিত ক্রাইম সিনের মধ্যে, যেখানে অপরাধ বিজ্ঞান আর অলৌকিকতা এক বিন্দুতে এসে মিলে গিয়েছিল। এবার ফিরে আসা যাক আমাদের বর্তমান সময়ে। ক্যালেন্ডারের বহু পাতা উল্টানো হয়ে গেছে। 13 বছরের সেই অবোধ রঞ্জি এখন মধ্যবয়স্কা রঞ্জিতা দাস, পুরোপুরি সংসারী ও পেশাদার। দাদুকে জাগ্রত বা বাস্তব অবস্থায় সে আর কোনো দিনই দেখেনি, কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যাচ্ছিল। প্রতি 1-2 বছর পর পর দাদু রঞ্জিতার স্বপ্নে আসতেন। ঠিক সেই রোগহীন আলোয় ভরা চেনা রূপে এসে ওনার মাথায় হাত রেখে বলতেন, রঞ্জি, রঞ্জি, তুই এই জীবনে কোনো কিছু নিয়ে বিন্দুমাত্র চিন্তা করিস না রে মা। তোকে তোকে এই পৃথিবীর কোনো কুটিল মানুষ বা কোনো অশুভ শক্তি কোনো দিন কোনো ক্ষতি করতে পারবে না। আমি তো আছি রে মা, আমি তো আছি। রঞ্জিতা দেবী এটাকে ওনার অবচেতনের ইচ্ছা বা উইশ ফুলফিলমেন্ট ড্রিম বলে উড়িয়ে দিতেন, কারণ তিনি এখন আধুনিক কর্পোরেট জগতের মানুষ, লজিক ছাড়া কিচ্ছু বোঝেন না। রঞ্জিতা দেবী কলকাতা শহরের একটা নামী ও বড় প্রাতিষ্ঠানিক আর্থিক সংস্থায় সিনিয়র চিফ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করতেন। সেখানে কিছু অত্যন্ত কুটিল, উচ্চাকাঙ্ক্ষী আর লোভী সহকর্মী মিলে ওনাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য একটা নিখুঁত ডেডলি মাস্টার প্ল্যান তৈরি করেছিল। তারা কোম্পানির ইন্টারনাল সার্ভার হ্যাক করে একটা বিশাল বড় কয়েক কোটি টাকার অঙ্কের আর্থিক কেলেঙ্কারি বা স্ক্যাম ঘটায়। আর সেই জালিয়াতির সমস্ত ডিজিটাল ফুটপ্রিন্ট, জাল ইমেল আর ওনার হুবহু নকল সই এমন নিখুঁতভাবে ওনার পার্সোনাল কম্পিউটারে প্ল্যান্ট করা হয়েছিল, যেখানে আইনত রঞ্জিতা দেবীর মিনিমাম 7 বছরের সশ্রম জেল হওয়াটা মোটামুটি 100% নিশ্চিত ছিল। ওনার অফিসের পার্সোনাল ড্রয়ারে কে বা কারা একটা ডুপ্লিকেট চাবি রেখে এসেছিল,
যা দিয়ে ওনার লকার থেকে ওনারই অজান্তে কিছু হাইলি কনফিডেন্সিয়াল চুরির ফাইল উদ্ধার করে ইন্টারনাল অডিট টিম রঞ্জিতা দেবীকে বিপদে ফেলে। আর রঞ্জিতা দেবী চারিদিকে শুধু অন্ধকার দেখছিলেন। আমি যখন চারিদিকে খাঁ খাঁ অন্ধকার দেখে থানার সেই স্যাঁতস্যাঁতে লকআপ আর কোর্টের হাত করার কথা ভেবে নিজের ফ্ল্যাটের কোণে বসে ঢুকরে কাঁদছি, ঠিক তখনই আমার হুট করে ছোটবেলার সেই সোমবার রাতের কথা মনে পড়ে গেল, যখন দাদুর সেই বন্ধ ঘরে আমার শরীরটা একটা অদৃশ্য শক্তিতে লক হয়ে গিয়েছিল। আমার পা নড়ছিল না, আর পিষে এসে প্রদীপ হাতে আমায় বাঁচিয়েছিল। আমার মনে হলো আজকেও আমি একটা অদৃশ্য লকড রুমে ফেসে গেছি, যেখান থেকে বেরোনোর কোনো চাবি আমার কাছে নেই। আমি রাতে ঠাকুরের সামনে দাঁড়িয়ে মনে মনে দাদুকে ডাকলাম, ডুকরে উঠে বললাম, দাদু, তুমি তো আমায় স্বপ্নে এসে বলেছিলে কোনো অশুভ শক্তি আমার ক্ষতি করতে পারবে না, তবে আজ কেন আমি এই নরকের চক্রান্তে ফেসে গেলাম? আমার কান্না শোনার মতো কেউ ছিল না। ঠিক তার পরের দিন সকালে একজন কড়া এসআই আমার কেসের দায়িত্ব নিলেন, আর ওনার অফিস রুমে ঢোকা মাত্রই আমার পুরো লাইফ টাইম বদলে গেল। রঞ্জিতা দেবী, আপনার লকার থেকে যে চাবি দিয়ে এই জালিয়াতির আসল ম্যানিপুলেটেড ফাইলটা বের করা হয়েছে, সেই চাবির রিংটা একটু ভালো করে দেখুন তো। এটা কি আপনার পার্সোনাল চাবির রিং? ভালো করে দেখে জবাব দেবেন। টেবিলের ওপর রাখা সেই চাবির রিংটার দিকে চোখ পড়তেই রঞ্জিতার বুকের ভেতরটা ঠিক ছোটবেলা সেই সোমবার রাতের মতো ধক করে উঠল। চোখ দুটো প্রায় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো ওনার চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ল। কাঁপতে কাঁপতে বললেন, অফিসার, এই চাবির রিংটা একটা অত্যন্ত পুরনো মরচে ধরা খাঁটি তামার রিং। এটা আমার স্বর্গীয় দাদুর চাবির রিং। এই রিংটা তো আমি আমার শ্যামবাজারের আদি বাড়িতে লোহার আলমারির মধ্যে লকারে কত 20 বছর ধরে লক করে রেখে এসেছি। এটা এখানে এই অফিসের ড্রয়ারে কিভাবে আসতে পারে? অসম্ভব, এটা কোনো চক্রান্ত। এটাই তো এই পুরো কেসের সবচেয়ে বড় জট, সবচেয়ে বড় টুইস্ট রঞ্জিতা দেবী। ইতিহাসে আমি এমন কেস আজ পর্যন্ত হ্যান্ডেল করিনি। গত পরশু ঠিক রাত 2:15 যখন আপনার অফিস পুরো সিল্ড আর চারদিক অন্ধকারে নিমজ্জিত, তখন আপনার অফিসের সিসিটিভি ফুটেজে এক অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে। এক রহস্যময় বৃদ্ধ, যার পরনে ছিল ধবধবে সাদা ধুতি আর ফতুয়া, তিনি মেইন গেটের বায়োমেট্রিক লক আর সিকিউরিটি গার্ডদের সম্পূর্ণ এড়িয়ে সোজা আপনার কেবিনে ঢুকেছিলেন। ওনার মুখে এক অদ্ভুত অপার্থিব তেজ ছিল। ওনার কোনো নাম বা এন্ট্রি সিকিউরিটির খাতায় ছিল না। সিসিটিভিতে দেখা গেছে উনি লকারের ভেতর থেকে আসল চুরির ফাইলটা 1 সেকেন্ডে বের করে আপনার ড্রয়ারে এই তামার চাবির রিংটা রেখে যান। আর আসল ফাইলটা, যাতে আসল অপরাধীদের নাম ছিল, সেটা সোজা আমাদের হেডকোয়ার্টারের ড্রপ বক্সে দিয়ে আসেন। সেই ফাইলে আপনার যারা শত্রু, আপনার যেসব কলিগরা আপনাকে ফাঁসানোর চেষ্টা করছিল, ওনাদের আসল কল রেকর্ড, ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আর চক্রান্তের সমস্ত ব্লুপ্রিন্ট করা ছিল। যারা আপনাকে জেলে পাঠানোর মাস্টার প্ল্যান করেছিল, উল্টে তারাই আজ সকালে অ্যারেস্ট হয়েছে। আপনি সম্পূর্ণ নির্দোষ, আইনত মুক্ত। কিন্তু
আসল ধাক্কাটা আমরা খেলাম অন্য জায়গায়। কি ধাক্কা অফিসার? কি হয়েছিল সিসিটিভিতে? ওই বৃদ্ধের সিসিটিভি ফুটেজটা যখন আমরা ভেরিফিকেশনের জন্য স্টেট ফরেন্সিক ল্যাবে পাঠালাম, ল্যাব টেকনিশিয়ানরা ফরেন্সিক রিপোর্ট দেখে চেয়ার থেকে ছিটকে উঠল। ক্যামেরার লেন্সে ওনার অবয়ব, ওনার কড়কড়ে সাদা ধুতি ফতুয়া একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা গেলেও মেঝের ওপর ওনার কোনো শ্যাডো বা ছায়া পড়েনি। এমনকি ওনার পা দুটো মেঝের থেকে ঠিক 2 ইঞ্চি উপরে বাতাসে ভাসছিল। উনি যখন হেঁটে যাচ্ছিলেন, মোশন ডিটেক্টর অ্যালার্মগুলোর একটাও টেকনিক্যালি বাজেনি। উনি কে ছিলেন রঞ্জিতা দেবী? কোনো ইন্টারন্যাশনাল স্পাই নাকি অন্য কেউ? আমাদের ফাইল ক্লোজ করার জন্য ওনার পরিচয়টা খুব দরকার। নিজের হাতের মুঠোয় সেই পুরনো মরচে ধরা তামার চাবির রিংটা শক্ত করে চেপে ধরলেন। ওনার চোখের জল মুছে মুখে এক পরম তৃপ্তি আর অলৌকিক বিজয়ের হাসি ফুটে উঠল। উনি কোনো স্পাই ছিলেন না অফিসার, উনি আমার দাদু ছিলেন। উনি মৃত্যুর ওপার থেকেও ওনার এই ছোট নাতনিকে ওনার সেই অদৃশ্য হাতটা দিয়ে 24 ঘন্টা আগলে রেখেছেন। ছোটবেলায় যেভাবে ওনার সেই ডায়েরি আর গোপন চাবি আমাকে আমার কাকা জ্যাঠাদের লোভী চক্রান্ত থেকে, রাস্তায় বসা থেকে বাঁচিয়েছিল, আজ ওনার সেই একই তামার চাবির রিং আমাকে এই ভয়ঙ্কর আধুনিক আইনি নরক থেকে মুক্ত করল। ওনার সেই ইতিবাচক শক্তিটাই, ওনার সেই অমলিন ভালোবাসাই আমার জীবনের আসল, একমাত্র এবং অজেয় সুরক্ষা কবচ। এর কোনো বৈজ্ঞানিক পরিচয় হয় না অফিসার। এবার সবকটা সূত্র আপনারা একসাথে মেলাতে পারছেন তো? একটা 13 বছরের মেয়ের অবরুদ্ধ ঘরের অভিজ্ঞতা থেকে শুরু করে আজকের ক্রাইম ব্রাঞ্চের ফরেন্সিক ল্যাব পর্যন্ত। দাদুর মরে যাওয়ার 3 দিন আগে সেই ডায়েরি আর তামার চাবির রিংয়ের কথা শুধু এবং শুধুমাত্র রঞ্জিকে বলা। হাসপাতালের অবচেতন, কোমা অবস্থায় সমস্ত মেডিকেল সায়েন্সকে বুড়ো আঙুল দেখিয়ে শুধু নাতনির হাত থেকে জীবনের শেষ জলটুকু পান করা। মৃত্যুর রাতে সেই লক রুমে সশরীরে দেখা দিয়ে অভয় দেওয়া, আর সেই দিনের থেকে বহু বছর পর বর্তমান যুগে রঞ্জির অফিসের সেই সুরক্ষিত লকারে হুবহু একই তামার চাবির রিং রেখে গিয়ে চক্রান্তকারীদের মুখোশ টেনে খুলে দেওয়া। এই পুরো কেসটার লজিক্যাল বা বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়তো ল্যাবরেটরির টেস্ট টিউব বা আধুনিক বিজ্ঞানের টেক্সট বুকের কাছে নেই, সত্যি নেই। যুক্তিবাদীরা একে বড়জোর একটা কাকতালীয় ঘটনা বা কোইন্সিডেন্স বলে উড়িয়ে দিয়ে নিজেদের মনকে শান্ত করতে চাইবেন। কিন্তু অপরাধের তদন্তে যেমন প্রতিটা প্রমাণের পেছনে একটা মোটিভ বা কারণ থাকা বাধ্যতামূলক, তেমনি এই অলৌকিক প্যারাডক্সের পেছনেও না একটা পরম এবং মহাজাগতিক মোটিভ কাজ করেছিল। আর সেই মোটিভটার নাম হলো খাঁটি, অকৃত্রিম ভালোবাসা। আরে অলৌকিক মানেই কোনো অশুভ মায়া, ডাইনি বা ভয়ঙ্কর আতঙ্ক নয়। অলৌকিক মানে মাঝে মাঝে খাঁটি ভালোবাসা, মৃত্যুর ওপার থেকেও পাওয়া এক চিরন্তন সুরক্ষা কবচ, যা কোনো ডিটেকটিভের কোল্ড লজিক বা বিজ্ঞানের কোনো থার্মোমিটার দিয়েও মাপা যায় না, কখনোই না। তো কেমন লাগলো আজকের ঘটনা? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের ছোট্ট একটা লাইক এবং কমেন্ট আপনাদের জীবনের এই সত্যি অভিজ্ঞতাগুলো খুঁজে আনার অনেকটা সাহস যোগায় আমাদের। এইরকম আরও সত্যি ভৌতিক বা দৈবিক ঘটনা শুনতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের অফিসিয়াল চ্যানেল অনুভবে অলৌকিক। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর হ্যাঁ, বন্ধুদের মাঝে
শেয়ার করতে ভুলবেন না। আপনার জীবনে ঘটা বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটা যদি কোনো সত্যি ভৌতিক বা দৈবিক ঘটনা থাকে, তাহলে নিচে দেওয়া আমাদের অফিসিয়াল মেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ঘটনা পাঠিয়ে দিন। আপনার সেই সত্যি ঘটনাটি আমরা আমাদের নিজেদের কণ্ঠে পৌঁছে দেবো হাজার হাজার মানুষের কাছে আমাদের কোনো একটা পর্বে। আজ এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।